বাংলাদেশ যুক্তরাষ্ট্র লাভজনক বাণিজ্য সম্পর্ক গড়তে সহায়তা করবেন মার্কিন ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, শুল্ক চুক্তির সুযোগ আছে জানালো হোয়াইট হাউস। দাপট কমেছে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীর। বৈধ চ্যানেল ব্যবহারে বৈধ হওয়ায় বেড়েছে প্রবাসী আয়। যৌক্তিক শুল্ক ও সুযোগ অব্যাহত রাখার তাগিদ। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নেবে প্রায় 20 লাখ শিক্ষার্থী। জুলাইয়ে আহত পরীক্ষার্থীরা পাবে বিশেষ সুবিধা। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সকালের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের লাভজনক বাণিজ্য সম্পর্ক গড়তে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন ব্যবসায়িক প্রতিনিধি দল। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। শুল্ক ইস্যুতে আলোচনার মাধ্যমে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। এদিকে হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও উঠে বাংলাদেশের উপর চড়া শুল্ক আরোপের প্রসঙ্গ। চলতি মাসের শুরুতে তালিকা দেখিয়ে বাংলাদেশ সহ 100টি দেশের উপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহৎ রফতানি বাজারে এমন বাণিজ্যের বাধার খবরে নড়েচড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকার। গত সোমবার ট্রাম্পকে পাঠানো প্রধান উপদেষ্টার চিঠিতে 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিতের আহ্বান জানানো হয়। শুল্ক উত্তেজনার মধ্যেই ঢাকায় বসা বিনিয়োগ সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা, যেখানে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃত্ব দেন এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছিলেন মেটা, ভিসা, শেভরন, উবার, বোয়িংয়ের মতো কোম্পানিগুলোর এক্সপার্ট কাউন্সিলের প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সহায়তার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের সদস্যরা। আলোচনায় উঠে আসে শুল্ক প্রসঙ্গ জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক সহকারী সচিব নিশা দেশাই জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। তাই তারা আশা করেন শুল্ক ইস্যুতে আলোচনার মাধ্যমে বাংলাদেশ তাদের নিজেদের অবস্থান তুলে ধরবে। এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও ওঠে বাংলাদেশের উপর চড়া শুল্ক আরোপের প্রসঙ্গ। বাংলাদেশ ও মাদাগাস্কারের মতো অর্থনীতির দেশের উপর বাড়তি শুল্ক আরোপের প্রভাব নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, একটি চুক্তিতে যাতে পৌঁছানো যায় সেজন্য মার্কিন প্রেসিডেন্ট আগামীতে যে কোনো দেশের সঙ্গে কথা বলতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এমন কিছু দেশের উপর শুল্ক আরোপ করেছে যাদের অর্থনৈতিক অবকাঠামো বেশ দুর্বল, যেমন বাংলাদেশ ও মাদাগাস্কার। প্রেসিডেন্ট ট্রাম্প এসব দেশগুলোর সঙ্গে কিভাবে বাণিজ্য ঘাটতি ঠিক করতে চান? এসব দেশের টেক্সটাইল শিল্পকে সুরক্ষা দেয়া হবে কি? First of all, the reciprocal tariff rates that were implemented by country were focused on বিভিন্ন দেশ এতদিন যুক্তরাষ্ট্রের উপর আর্থিক ও অ-আর্থিক নীতি দ্বারা বাণিজ্য বাধা তৈরি করে রেখেছিল, যা দীর্ঘ সময় ধরে কার্যকর থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষে এসব দেশে রফতানি করা কঠিন হয়ে পড়ে। ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রেসিডেন্ট যে কোনো দেশের সঙ্গে কথা বলতে প্রস্তুত। যে দেশ ফোন করবে সে দেশের প্রশাসনের সঙ্গেই কথা বলবেন তিনি। বাণিজ্য চুক্তি করতে এরই মধ্যে অনেক দেশ যোগাযোগ করেছে। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে চিঠি পাঠান বাণিজ্য উপদেষ্টা। এতে ট্যারিফ লাইনের আগের 190 শুল্ক মুক্ত করার বিষয়ে বাংলাদেশ ভাবছে বলে উল্লেখ করা হয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগ সম্মেলনের আজকের সেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকেই বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলক ব্যবহারের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালিহি। তৃতীয় দিনের যে সেশন, সেখানে ইন্টারকন্টিনেন্টালে যুক্ত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি সেখানে বাংলাদেশে আগত যত বিদেশি বিনিয়োগকারীরা আছে বা ইনভেস্টররা আছেন যে তাদের উদ্দেশ্যে আজকে উনি বক্তব্য রাখবেন। আসলে এই যে বিজনেস সামিট বাংলাদেশে 7 তারিখে শুরু হয়েছে, সেখানে আপনি জানেন যে চীন, কোরিয়া, ইউএসএ সহ পৃথিবীর বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আসলে বাংলাদেশে এসেছে এবং তারা বাংলাদেশের ব্যবসার পরিবেশ তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন এবং কেউ কেউ অলরেডি, যেমন সুইডেন প্রতিষ্ঠান গতকাল 2,500 তারা জমি কিনে তাদের ব্যবসার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে আপনি জানেন যে কোরিয়ান স্যামসাং কোম্পানিকেও
তাদের ইপিজেট নির্মাণের জন্য জায়গা বুঝে দেওয়া হয়েছে। চীন থেকে আসলে চীনের ব্যবসায়ীদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যে বাংলাদেশে তারা যাতে আরও একটি রপ্তানি প্রসেসিং জোন অর্থাৎ ইপিজেট করে দেওয়া হয় এবং সেটা তারা মোংলায় তারা সেটিকে দাবি জানিয়েছেন। এভাবে দিনব্যাপী গত 2 দিন ধরে বাংলাদেশে ইনভেস্টররা এসে তারা পরিবেশ সম্পর্কে যাচাই করছেন এবং বাংলাদেশে তারা কী ধরনের ব্যবসা করতে পারেন, তার পরিবেশটা কেমন রয়েছে, তারা সে বিষয়ে তারা বিভিন্ন ধরনের তথ্যপাত্র সংগ্রহ করছেন এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। তার মাধ্যম দিয়ে আসলে বাংলাদেশি ইনভেস্টররা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা পরিবেশ তৈরি করে দিবেন তাদেরকে এবং তাদের সকল প্রকার সহযোগিতা করবেন। ইতিমধ্যে অনেকে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন। আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ইন্টারকন্টিনেন্টালে সেখানে যুক্ত হবেন এবং তিনি আজকে যে ইন্টারনেট সেবাদানকারী যে বড় প্রতিষ্ঠান স্টারলিংক, ইলন মাস্কের তার যে পরীক্ষামূলক ব্যবহার সেটি বাংলাদেশে আজকে থেকে শুরু হবে। স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার শুরু হলে বাংলাদেশে ইন্টারনেটের গতি গ্রাম এবং শহরে একই রকম হবে এবং সেখানে নির্ঝঞ্ঝাটভাবে ইন্টারনেট ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের ফ্রিল্যান্সিং এবং যে ইন্টারনেট বেজ যে ধরনের ইনকাম সোর্স রয়েছে গোটা পৃথিবীর সঙ্গে বাংলাদেশ সহজে সেখানে কানেক্ট হতে পারবে বলে বিশেষজ্ঞরা আইটি এক্সপার্টরা সেটিকে আসলে বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে ইন্টারকন্টিনেন্টালে আসার পর স্টারলিংকের যেই নেট স্টারলিংকের নেটের মাধ্যমে যে আজকে পরীক্ষামূলকভাবে সেটির যাত্রা শুরু হবে। এই ইন্টারনেট যদি বাংলাদেশে চালু হয় তাহলে আইটি এক্সপার্টরা বলছেন যে দুর্গম পাহাড়ি অঞ্চলেও সহজে ইন্টারনেট প্রতিস্থাপন করা যাবে। প্রাকৃতিক দুর্যোগের পরেও আসলে সহজেই সেটি দিয়ে আসলে যোগাযোগ করা সম্ভব হবে। আপনি জানেন যে এই আগামীকালকে এটির শেষ দিন এই বিজনেস সামিটের। ইতিমধ্যেই বাংলাদেশে পৃথিবীর বড় বড় রাষ্ট্রের এবং পৃথিবীতে যারা বিজনেস জায়ান্ট, যারা গোটা পৃথিবীকে বিজনেস দিয়ে আসলে লিড করছেন এরকম প্রতিষ্ঠানরা কিন্তু এসেছেন। গতকালকেও আপনি জানেন যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আমেরিকান পিটার হাস তার নেতৃত্বে ইউএসএ একটি ব্যবসায়ী কাউন্সিল তারা এসেছিলেন। আসার পরে তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তারা বাংলাদেশে কী ধরনের বিজনেস করতে চান, সে বিজনেসে আসলে তারা কী ধরনের সহযোগিতা চান, তারা সরকারকে সেগুলো অবগত করেছেন এবং সরকারের পক্ষ থেকে সেই বিজনেস তারা যাতে সহজেই এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই বিনিয়োগ পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চীন, কোরিয়া এবং ইউএসএ তারা এবং সুইডিশ আপনি জানেন যে 2,500 গতকাল তারা জমি পছন্দ হওয়ার পর তারা আসলে তাদের জায়গা কিনে নেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশে তাদের ব্যবসার সূত্রপাত প্রাথমিকভাবে অন্তত করেছেন। আজকে যেটি বাংলাদেশের জন্য বড় খবর সেটি হচ্ছে যে স্টারলিংকের ইন্টারনেটের যেই পরীক্ষামূলক ব্যবহার তা যদি শুরু হয় এবং সেটি যদি বাংলাদেশ কন্টিনিউ করে তাদের সঙ্গে যদি চুক্তিবদ্ধ হয় তাহলে বাংলাদেশে বলা হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে গোটা পৃথিবীর ইন্টারনেট বেজ যেই যে ইকোনমি যাতে বাংলাদেশ বড় একটি ভূমিকা রাখতে পারবে। গতকাল আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে নাসার সাথে বাংলাদেশ চুক্তিবদ্ধ হয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে বলা যেতে পারে এই যে বিজনেস সামিট যেটি হচ্ছে সেটি থেকে আসলে বাংলাদেশ অনেক কিছু অর্জন করবে। বাংলাদেশের যারা ব্যবসায়ী প্রতিনিধি আছে তারা আসলে সেটি মনে করছেন। এই ছিল আমার কাছে আজকের সেশনের হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। গত অর্থ বছরের 12 মাসে প্রায় $24 বিলিয়ন প্রবাসী আয় এলো। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে এসেছে $21.5 বিলিয়ন। এমন প্রেক্ষাপটে ব্যাংকগুলো বলছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরার কারণে প্রবাসী আয় বাড়ছে। প্রবীণ অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকারের আমলে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীরা সংকুচিত হওয়ায় বৈধ চ্যানেলের ব্যবহার বাড়ছে। 2023-24 অর্থ বছর জুড়ে মাসভিত্তিক আয় ছিল গড়ে কম বেশি $2 বিলিয়ন বা $200 কোটি রেমিটেন্স। কিন্তু আগস্টে পট পরিবর্তনের পর থেকেই চমক লাগে প্রবাসীদের পাঠানো অর্থে। ঊর্ধ্বমুখী ধারায় যা মার্চে সব রেকর্ড ছাপিয়ে দাঁড়ায় $3 বিলিয়ন। ব্যাংকগুলো জানায় বিগত সময়ে রেমিটেন্স যতটা এসেছে তার তথ্য সঠিক সময়ে প্রকাশেও দ্বিধা ছিল বাংলাদেশ ব্যাংকের। বর্তমানে সুশাসন ফেরায় আশান্বিত করছে প্রবাসী আয়। আগে আমরা দেখতাম যে আপনার রেমিটেন্স হয়তো দেখা গেল ওখান থেকে পাঠাইছে, একদিন পরে ক্রেডিট হয়েছে, 2 দিন পরে ক্রেডিট হয়েছে। এখন আসলে কোনো ব্যাংকগুলো সবগুলো ব্যাংকই সবাই কিন্তু আপনাকে অটোমেটেড একবারে যে আপনার যে আমাদের সিস্টেমগুলো টাকা ওখানে জমা হয়ে যাচ্ছে, বলা যায় একবারে রিয়েল টাইমে ক্রেডিট হয়ে যাচ্ছে। বিগত আওয়ামী সরকারের সময় সেন্ট্রাল ব্যাংকের নানা অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিতভাবে প্রভাব পড়েনি প্রবাসী আয়ে। এর নেপথ্যে গল্প রয়েছে হুন্ডি ব্যবসায়ীদের শক্তিশালী তৎপরতার। আর তথ্য বলছে এই মাফিয়াদের
অপতৎপরতার পেছনে রক্ষা কবচ হিসেবে থাকে ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলো। মূলত ভারতীয় উপমহাদেশে এক শ্রেণীর বারোয়ারিদের মাধ্যমে হুন্ডি ব্যবসার গোড়াপত্তন হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে, যার মূল নিয়ন্ত্রক এখনো ভারতীয় এই ব্যবসায়ীরাই। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক হয়েছে তিক্ত। এছাড়া অবৈধ ব্যবসায় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা অনেকটা গুটিয়ে ফেলেছে কার্যক্রম। এতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে বাধ্য হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। ইন্ডিয়ান মারোয়ারিরা হিন্দু ব্যবসা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ক্ষেত্রে, তারা আপাতত একটু হাত টান করে বসে আছে, নিয়ন্ত্রণ করে বা চালায় এবং নিয়ন্ত্রণ করে। তারা এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভিসা এবং অন্যান্য কারণে সংযোগ রাখছে না, যে জন্য এই ব্যবসাতে তারা নিজেরাই একটু আপাতত সংকুচিত হয়ে আছে। সেই কারণে বাংলাদেশি জনগণ, শ্রমিকরা তারা প্রপার চ্যানেলে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। অন্যদিকে হুন্ডি আরও নিয়ন্ত্রণে বাণিজ্য খাতে যৌক্তিক শুল্ক নির্ধারণ ও প্রবাসীদের সুযোগ সুবিধা অব্যাহত রাখার কথা বলছেন এই অর্থনীতিবিদ। এখন যদি আমি শুল্ক লোকের ক্ষেত্রে একটু আমি আরও কমায় দিই, তারপরে বাইরে নেওয়ার ক্ষেত্রে আমি যদি এই স্কোপটা একটু বাড়িয়ে দিই, তাই না, তখন দেখা যাবে যে মানুষের সিস্টেমের বাইরে, কারণ আর তো আলটিমেটলি তো হুন্ডিতে একটু কস্ট বেশি হয়, তা আমি যদি আরও কম কষ্টে যদি আমি ফর্মাল চ্যানেল থেকে পাই, আমি নিব কেন? আর কিছু কিছু বিষয় আছে, ধরেন স্মাগলিং টাইপের যে বিষয়গুলো আছে, সেগুলো তো কখনো বৈধ করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের 9 মাসে প্রায় $17 বিলিয়ন প্রবাসী আয় দেশে আসলেও চলতি অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছে প্রায় $22 বিলিয়ন। অর্থের নিরাপত্তা নিশ্চিত ও হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে মার্চের প্রবাসী আয় প্রতি মাসেই মিলতে পারে বলে মত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। $2 বিলিয়ন বিদেশি বিনিয়োগের পাশাপাশি 2030 সালের মধ্যে বাড়তি 15 লাখ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় লালদিয়া চরে ভরসা খুঁজছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর তাই চরের একটি অংশ ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনকে দিলেও অপর অংশে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। একইভাবে বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা দাঁড়িয়েছে 53,000-এ, কিন্তু 2030 সালের মধ্যে বাড়তি 15 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতার চ্যালেঞ্জ সামাল দিতে লালদিয়ার চরকে বেছে নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 1.5 মিলিয়ন টিউস বে টার্মিনাল এবং আপনার আসার আগে, মাতারবাড়ি আসার আগে আমাদের করতেই হবে। তো সেই ক্ষেত্রে এটা লালদিয়া আমাদের জন্য খুবই সহায়ক হবে। একেবারে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নগরীর পতেঙ্গা এলাকায় এই লালদিয়া চরের অবস্থান। ইতিমধ্যে চরের 64 একর জায়গাকে দুটি অংশে বিভক্ত করে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে 32 একরের প্রথম অংশে বন্দরের জন্য তৈরি হবে নিজস্ব কন্টেনার ইয়ার্ড, যেখানে কন্টেনার ধারণ ক্ষমতা হবে 15,000-এর বেশি। আর দ্বিতীয় অংশে বিনিয়োগ করতে যাচ্ছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। কন্টেনার সুবিধাদি বৃদ্ধি করার জন্য আমরা অলরেডি গ্রাউন্ড ডেভেলপমেন্ট করে যাচ্ছি। বেশ কিছু কাজ হয়ে গেছে এবং বাকি কাজ অলরেডি চলমান আছে। বিশ্বজুড়ে 50% বেশি কন্টেনার পরিবহন এবং হ্যান্ডেলিং করছে মার্কস লাইন। আর তাই বিনিয়োগকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন শিপিং ব্যবসায়ীরা। নিজস্ব যেটি যদি তাদেরকে দেওয়া হয়, তখন আমদানি এবং রপ্তানির যে ফ্লোটা, এটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। এর আগে 1,500 কোটি টাকা খরচ করে নির্মিত পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে। লালদিয়ার চরের ক্ষেত্রে রেডিমেড টার্মিনাল হস্তান্তরের পরিবর্তে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে দিয়েই টার্মিনাল নির্মাণের কথা বলছেন ব্যবসায়ীরা। রেডি কোনোকে না যাওয়ার থেকে যে এসে এটাকে ইনভেস্ট করে সেটাকে তৈরি করে যদি তারা অপারেট করে, সেটা আমাদের জন্য অনেক বেশি ফিজিবল। এখানে যদি একটা নতুন করে একটা ইয়ার্ড তৈরি করে, তাহলে ডেফিনেটলি সেখানে অনেক বেশি কন্টেনার স্টোরেজ করা যাবে এবং সেটা বর্তমান বন্দরের উপর একটা বড় ধরনের চাপ কমাবে। চলতি বছরই লালদিয়ার চর কন্টেনার ইয়ার্ড এবং টার্মিনাল নির্মাণের প্রাথমিক চুক্তি সহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পতেঙ্গার লালদিয়ার চরের এই অংশে বন্দর গড়ে তুলবে কন্টেনার ইয়ার্ড, আর পার্শ্ববর্তী অংশে মার্কস লাইনের টার্মিনাল। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলিকে কর্ণফুলী নদীর অন্তত 6টি বিপজ্জনক বাঁক পেরোতে হয়, কিন্তু লালদিয়ার চরে সে সমস্যা থাকবে না। ফলে অবলীলায় যে কোনো সাইজের জাহাজ প্রবেশ করতে পারবে এই লালদিয়ার চর টার্মিনালে।
পতেঙ্গার লালদিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ। বৃহস্পতিবার শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ২০ লাখ শিক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ বিভিন্ন সরঞ্জাম। শিক্ষা বোর্ড বলছে প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে মনিটরিং টিম কাজ করছে। আর জুলাই গণঅভ্যুত্থানে আহত পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ সুবিধা পাবেন। শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি। এবার ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিল মাসে হচ্ছে পরীক্ষা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এবারের এসএসসি পরীক্ষা অন্তর্বর্তী সরকারের সময়কালে প্রথম পাবলিক পরীক্ষা। পরীক্ষায় বসবে সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের 19,28,000 পরীক্ষার্থী। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে সিট নম্বর, নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। খাতা হিসাব কিতাব গণনা করা বাছনা করা এগুলো সব কাজ হয়ে গেছে। সিট ব্যবস্থাপনাও মোটামুটি গোছানো হয়ে গেছে। আন্তঃশিক্ষা বোর্ড বলছে নানা চ্যালেঞ্জ থাকলেও পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রস্তুতি সেটা আমাদের সম্পন্ন এবং আমরা কনফিডেন্ট যে আমাদের এখনো পর্যন্ত কোনো ঘাটতি আমরা দেখছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের নিজস্ব যে মনিটরিং আছে বা বিভিন্ন বোর্ড তাদের যে ভিজিলেন্স আছে প্রত্যেকে অ্যালার্ট। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তাই পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নির্ধারিত সুবিধা পাবেন। পরীক্ষার্থীরা যদি আসনে বসে হল রুমে পরীক্ষা দিতে সক্ষম না হয় তাদের জন্য কি ব্যবস্থা করতে হবে সব নির্দেশনা জেলা প্রশাসকদেরকে দেওয়া আছে। তারা আহতের মাত্রা অনুযায়ী যার যে ব্যবস্থা করা দরকার পরীক্ষা সেইভাবে করবেন। অন্তর্বর্তী সরকারের প্রথম এই পাবলিক পরীক্ষায় গুজব প্রতিরোধ সহ সব ধরনের অপতৎপরতা রোধে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ শিক্ষাবিদদের। মাধ্যমিক পর্যায়ে অনেক কেন্দ্র নেবার প্রয়োজন পড়ে, যেগুলো সরকারের অনেক সময় অতিরিক্ত মাত্রায় নিরাপত্তার প্রয়োজন পড়ে। এবার পূর্ণ নম্বর পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে পরীক্ষাকে কেন্দ্র করে 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি সূত্র জানায় মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে মোর্শেদুল আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। বুধবার তাকে আদালতে হাজির করা হবে। নওগাঁর 20টি খাদ্য গুদাম বছরের বেশিরভাগ সময় ফাঁকা থাকে। এরপরও নতুন সাইলো নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেয় ঠিকাদাররা। তবে এর আগে উত্তোলন করা হয় প্রকল্পের অর্ধেক টাকা। এমন অপ্রয়োজনীয় প্রকল্প সাবেক খাদ্যমন্ত্রীর অর্থ লোপাটের চেষ্টা বলে মনে করেন সংশ্লিষ্টরা। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। নওগাঁর ভীমপুর মাঠ, সবুজ ধানের জমির মাঝে 45 বিঘা মাটি ভরাট করে রাখা। এখানে ধান চাল মজুত করার জন্য সাইলো নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিল সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 2022 সালের শেষ দিকে প্রকল্পের জন্য মহাদেবপুর উপজেলার ভীমপুরে 45 বিঘা জমি অধিগ্রহণ করা হয়। এরপর ধীর গতিতে মাটি ফেলা শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে গা ঢাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানও। খাদ্য বিভাগের তথ্যমতে এরই মধ্যে শুধু মাটি ভরাট বাবদ 5,87,00,000 টাকা উত্তোলন করেছে ঠিকাদার। এদিকে জায়গাটি এখন এলাকার গলার কাটা। সাইলো নির্মাণ না করা হলেও অন্য যে কোনো উন্নয়ন কাজে জায়গাটি ব্যবহারের দাবি তাদের। অতীতে মনে করেন যে এটা মাঠ ছিল, এখানে অনেক ধানের ফসল হইতো। যদি এখানে খাদ্য গুদাম নির্মিত হয় তাহলে হচ্ছে আমাদের জেলার কৃষক এবং হচ্ছে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবে। যদি সরকার যদি সেটাও না করে তাহলে অল্টারনেটিভ যে কোনো একটি ভালো প্রতিষ্ঠান এখানে গড়ে উঠুক। খাদ্য বিভাগের তথ্যমতে নওগাঁর 20টি খাদ্য গুদাম বছরে বেশিরভাগ সময় ফাঁকা থাকে। এমন পরিস্থিতিতে আরেকটি সাইলো নির্মাণ প্রকল্প সাবেক মন্ত্রীর অর্থ লোপাটের চেষ্টা বলে মনে করেন কৃষক নেতারা। এখানে যে প্রক্রিয়ার মধ্যে সাইলো নির্মাণ করছে এটা একটা রাষ্ট্রীয় যে কোষাগারের যে দুর্নীতি অনিয়ম সেটা হয়েছে। আমি মনে করি যে এই দুর্নীতি অনিয়ম যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। শূন্যস্থানগুলো কি কাজে ব্যবহার করা যেতে পারে
এই বিষয়ে আমরা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মহোদয়ের সাথে আলাপ করেছি। আশা করছি তার কাছ থেকে একটা পরামর্শ পেলে আমরা এই বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণ করব। ভীমপুর সাইলো নির্মাণে ভূমি অধিগ্রহণে ব্যয় ধরা হয় 10,56,51,000 টাকা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রাজশাহী অঞ্চলের আমের বাগানে পর্যাপ্ত মুকুল এলো দেখা নেই বৃষ্টির। অনাবৃষ্টিতে গুটি ঝরে পড়ায় বাগান মালিকের কপালে চিন্তার ভাঁজ। এমন পরিস্থিতিতে বাগানে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ ফল গবেষকদের। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর 10,000 কোটি টাকার আমের বাণিজ্য হবে। সাইফুর রহমান রকির রিপোর্ট। নওগাঁর বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে বাড়ি, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া ও ফজলি জাতের আমের বাগান। মাসখানেক আগেও সোনারাঙা মুকুলের মৌমৌ গন্ধে ভরে উঠেছিল বাগানগুলো। বর্তমানে বাগানগুলোতে থোকায় থোকায় ঝোলা গুটি আম মাসখানেকের মধ্যেই পরিপক্ক হবে। একই অবস্থা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার আম বাগানগুলোর। বাগান পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন মালিকরা। তবে খরার কারণে কিছু আমের গুটি ঝরে পড়ায় আশানুরূপ ফলন নিয়ে চিন্তিত তারা। এ অবস্থায় বাণিজ্যিক দিক বিবেচনায় আম প্রক্রিয়াজাত করে বিভিন্ন পণ্য উৎপাদন ও বিদেশে রপ্তানি প্রক্রিয়া সহজ করার দাবি বাগান মালিক ও ব্যবসায়ীদের। তাপমাত্রা বেশি এবং বৃষ্টি নাই আকাশে, এই জন্য আপনার অনেক মুকুল নষ্ট হয়ে গেছে। কলি আমগুলি থাকে বা ঝড়ে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই আমগুলি হয়তো কেউ কিনতেও চায় না। এই আমগুলোকে যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করে যদি আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি, আমার দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর রাজশাহী অঞ্চলে 10,000 কোটি টাকারও বেশি আমের বাণিজ্য হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। যেটুকু আছে সেই উৎপাদনটাকে আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি এবং সঠিকভাবে যদি প্যাকেজিং থেকে আরম্ভ করে বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, তাহলে আমরা প্রায় 10,000 কোটি টাকা এবছর আম কেনা বেচা হওয়ার সম্ভাবনা আমরা চিন্তা ভাবনা করেছি। বাগানে পোকার আক্রমণ দেখা দিলে কীটনাশক প্রয়োগের পাশাপাশি আম ঝরে পড়া রোধে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ ফল গবেষকদের। যতটুকু পারা যায় সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই সময় যদি কোনো পোকার আক্রমণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করতে হবে। যেখানে পানি সেচ দেওয়ার সুব্যবস্থা নাই, সেক্ষেত্রে আপনারা বিকেলবেলা গাছে যদি পানি স্প্রে করেন, তাহলে কিন্তু এই ফল ঝরা পরিমাণ অনেকটা কমে যাবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নওগাঁয় 4,30,000 মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবং রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘ 4 বছর আটকে আছে সিরাজগঞ্জে ফুলজোর নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ। এতে পণ্য পরিবহন সহ নানা কাজে দুর্ভোগে 10 গ্রামের মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, শিগগিরই শুরু করা হবে সেতুর সংযোগ সড়কের কাজ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। সেতুর সংযোগ সড়ক না থাকায় গাড়ি থেকে নেমে যাত্রীরা ঠেলে নিয়ে যাচ্ছেন ভ্যান। শুষ্ক মৌসুমে বালু আর বর্ষায় কাদা ঠেলে 4 বছর ধরে এভাবে যাতায়াত করছেন দুই পারের মানুষ। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরাতল গ্রামের সঙ্গে অলিপুর সহ 10টি গ্রামের যোগাযোগ সহজ করতে 2020 সালে ফুলজোর নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়, কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন পেরিয়ে গেলেও হয়নি সংযোগ সড়ক। এতে পণ্য পরিবহন সহ নানা কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুপারের মানুষদের। সমস্যা সমাধানে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। সংযোগ সড়ক না থাকার কারণে আমাদের এই খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজটা এখন আমাদের গলার কাটার মতন হয়ে গেছে। রোগীবাহী গাড়ি এবং যানবাহন চলাচল করতে পারে না এবং শিক্ষা প্রতিষ্ঠান যাওয়ার ক্ষেত্রে ছেলেমেয়েরা অনেক অসুবিধায় ভোগাতে হয়। যাতায়াত করার মতো পরিস্থিতি হয় নাই, দুই পাশের রাস্তাগুলো হয় নাই। এটা নিরামত হলে আমাদের একটু ভালো হবে। আমাদের ক্ষতিগ্রস্ত টাকাগুলো বুঝে দিয়ে অতি দ্রুত এই দুই পারের রাস্তা অ্যাপ্রোচ করে দিলে আমাদের এলাকাবাসী সবার জন্য সুবিধার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, অর্থ ছাড়ের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। দ্রুতই শুরু করা হবে সংযোগ সড়কের কাজ। ল্যান্ড নেগোসিয়েশনের যে প্রাক্কলনটা কমপ্লিট হয়েছে আমরা হাতে পেয়েছি, হাতে পেয়ে আমরা পিডি মহোদয় বরাবর পাঠাইছি টাকা ছাড়ের জন্য। উনি মিনিস্ট্রিতে পাঠিয়েছে, টাকাটা ছাড় হলেই আমরা টাকা ডিসি মহোদয় বরাবর ট্রান্সফার করে দেব এবং উনি 8 ধারা জারি করে আমাদের জায়গাটা বুঝাই দেবে। আর জায়গাটা বুঝে পেলে আমাদের এখন সবকিছু প্রস্তুতি ঠিক আছে, আমরা অ্যাপ্রোচটা শেষ করে ফেলতে পারব। জেলার ফুলজোর নদীর ওপর 54 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 2,63,00,000 টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেখছেন সকালের সময়, সঙ্গে থাকুন।
আপনার চুল কখন সবচেয়ে বেশি ঘন ছিল? যখন চুল পড়া শুরু হয়নি। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ। ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ। নিউট্রিসিরাম আর ময়েশ্চারাইজিং মিল্কযুক্ত ডাভ চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় আর চুল পড়া কমায় 98% পর্যন্ত। আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ। ওয়াও, লাভ ইউর গ্লো। কি মেখেছিস? গ্লো এন্ড লাভলি আর গ্লো এন্ড লাভলি। প্রথমে ওয়াশ, পরে ময়েশ্চারাইজ। প্রথমে গ্লো এন্ড লাভলি ফেস ওয়াশ ধুলোবালি আর মলিনতা কমায়, পরে গ্লো এন্ড লাভলি ক্রিম যা দেয় 2 ধাপে উজ্জ্বলতা। তাই প্রথমে গ্লো এন্ড লাভলি ফেস ওয়াশ। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। থ্যাংক ইউ লাক্স। কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। দেখছেন সকালের সময়। নতুন মাত্রা পেল যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ। ট্রাম্পের ঘোষণার জবাবে চীনের পাল্টা শুল্ক আরোপের পর দেশটির উপর দ্বিতীয় দফায় আরও 50% আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে চীনা পণ্যের উপর 104% শুল্ক কার্যকর হচ্ছে বুধবার থেকে। এই দুই দেশের বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে কানাডাও। বুধবার থেকে মার্কিন অটোমোবাইল খাতে 25% শুল্ক কার্যকরের কথা জানিয়েছে প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর চড়া শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় 34%। এর আগে দেশটির ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। এর পরিপ্রেক্ষিতে দেশটির পণ্যের ওপর গত সোমবার আরও 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। সব মিলিয়ে আরোপ করা 104% শুল্ক কার্যকর হচ্ছে বুধবার থেকে। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আবারও দরপতন শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। এর আগে এই শুল্কের তীব্র সমালোচনা করেছিল চীন। নতুন করে আরও 50% শুল্ক আরোপকে ভুলের উপর ভুল হিসেবে অভিহিত করেছিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিল। এদিকে শুল্ক আরোপের পর প্রতিদিন $200 কোটি আয় করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি। অন্যদিকে বুধবার থেকে শুধু চীন নয়, শুল্ক আরোপের জালে পড়ছে মার্কিন অটোমোবাইল খাত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের খাতে 25% শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা এবং তা 9 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানায় দেশটির অর্থ মন্ত্রণালয়। বলা হয়, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র কানাডীয় অটোমোবাইল খাতের উপর থেকে শুল্ক প্রত্যাহার করবে, ততক্ষণ পর্যন্ত এই পাল্টা ব্যবস্থা কার্যকর থাকবে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে শক্তিশালী স্কোয়াড দিয়েছে বিসিবি। ইনজুরিতে নেই তাসকিন আহমেদ আর প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেয়েছেন তানজিম সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশা কাটিয়ে আবারও শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ব্যস্ততা। শুরুটা অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়েকে দিয়ে। গত বছরের শুরুতে বাতিল হওয়া টেস্ট এবার খেলবে বাংলাদেশ। 2 ম্যাচের সে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক আর সহ অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মিরাজের কাঁধে। লিটন দাসকে ছেড়ে দেয়া হয়েছে পিএসএল এর জন্য উইকেট রক্ষক হিসেবে। তাই মুশফিক ছাড়াও আছেন জাকের আলী কিংবা মাহিদুল অঙ্কন। চোটের কারণে গোটা সিরিজেই নেই তাসকিন আহমেদ। প্রথম ম্যাচের স্কোয়াডে তাই আছেন নাহিদ রানা। ফেরানো হয়েছে খালেদ আহমেদকে। 4 পেসারের সাথে স্বীকৃত স্পিনার 3 জন। ঘরের মাঠ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সিরিজটা নয় চ্যাম্পিয়নশিপের অংশ, তবুও যেন বেঞ্চ শক্তি বাজিয়ে দেখার ঝুঁকিটা নিল না বিসিবি। সবশেষ এনসিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত হাসানকে রাখা হয়নি 15 সদস্যের দলে। সিলেটের এই ব্যাটার সেই আসরে 12 ইনিংসে রান করেন 785। রাখা যেত লম্বা ইনজুরি কাটিয়ে ফেরা এবাদত হোসেনকেও। নিজেকে খুঁজে বেড়ানো সিলেট এক্সপ্রেসের জন্য এমন সিরিজ হতে পারত বড় সুযোগ। তবে বদলে যাওয়া বিসিবি হাঁটল পুরনো পথেই। চ্যাম্পিয়ন্স ট্রফির যে ব্যর্থতা, তাই হয়তো ঢাকার চেষ্টা জিম্বাবুয়ের বিপক্ষে। সোনালি সময় পেছনে ফেলে আসা জিম্বাবুয়ের সাথে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। টেস্টে তাদের 7 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 8টা।
20 এপ্রিল সিলেটে শুরু সিরিজের প্রথম টেস্ট, এরপর চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। 4.5 মাসেরও বেশি সময় পর সাদা পোশাক গায়ে জড়াতে যাচ্ছে টাইগাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।